স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বইমেলার দ্বিতীয় দিনের প্রথম শিশু প্রহর, মেলা প্রাঙ্গণ রূপ নেয় শিশুদের আনন্দ উচ্ছ্বাসে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সরাসরি যুদ্ধ ঘোষণা, হামলায় নিহত 228 তালেবান। বিস্তারিত। শুরুতেই অমর একুশে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলার আজ ছিল প্রথম শিশু প্রহর, ফলে মেলা প্রাঙ্গণ রূপ নেয় ছোটদের আনন্দ মেলায়। তবে ছুটির দিন হওয়া সত্ত্বেও বিকেলে তেমন জমেনি মেলা। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন শুক্রবার সকালটি বরাবরের মতো বরাদ্দ ছিল শিশুদের জন্য। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে রং তুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা। ভাষা শহীদদের স্মরণে আমি শহীদ মিনার এঁকেছি, তাই আমার অনেক ভালো লেগেছে। আমি ভাষা আন্দোলন এঁকেছিলাম আর আমার এখানে খুবই ভালো লাগছে। বাংলাদেশের 6টি ঋতু আছে, সেই 6টি ঋতুকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি উৎসাহটা বাড়ানোর জন্য। প্রত্যেক বছর আমরা আসি এখানে, সুন্দর পরিবেশ, বাচ্চারা কিছু নতুন কিছু শিখতে পারবে। শিশু প্রহর উপলক্ষে এবারও সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি আর ইকরির সরব উপস্থিতি না থাকলেও ছিল পুতুল নাচ, নাচে গানে আর হাসাহাসিতে ক্ষুদে পাঠকদের এই মিলন মেলা সবার নজর কাড়ে। আনন্দের পাশাপাশি ক্ষুদে পাঠকদের ঝোঁক ছিল নতুন বইয়ের দিকেও। কমিক্স, রূপকথা ও সায়েন্স ফিকশনের স্টলগুলোতে ভিড় করে তারা। অভিভাবকরা বলছেন, শিশুদের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে এর চেয়ে বড় সুযোগ আর নেই। এখানে আমি অনেক পাপেট শো দেখেছি এবং এখানে আমি অনেক মজা পেয়েছি। এইসব পুতুল নাচ আমারও ভালো লাগে। আমি বই কিনেছি 2-3টা, আশা করি আরো কিনবো। আসার পরে যখন সিসিমপুর নাই, সেটাতে সে খুবই কষ্ট পেয়েছে। আর বাচ্চারা ভূতের গল্প বেশি পছন্দ করে, আমার ছেলে। বেলা বাড়ার সাথে সাথে শিশু প্রহর গড়িয়ে মেলা রূপ নেয় সাধারণ বইপ্রেমীদের আড্ডায়। পাঠকদের উপস্থিতি কম থাকলেও প্রিয় লেখকের নতুন বইয়ের খোঁজ করেন অনেকে। 17 দিনের মেলা, তারপর গতকাল তো আমাদের বাদ দিয়ে গেল, আজকে থেকে 16 দিন আমরা পাবো। এই 16 দিনে আশা করি যে রোজার মাস, যদিও রোজার মাসে আমাদের অভিজ্ঞতা নেই। বেচা বিক্রি অনেক বেশি ভালো হয়েছে, সকাল থেকে পাঠকদের ভালোই আগমন দেখা যাচ্ছে, আশা করছি ভালো হবে। তবে রোজার মধ্যে বইমেলার আয়োজন করায় হতাশার কথা জানান প্রকাশকরা। ফেব্রুয়ারির মেলায়, যেই প্রাণের মেলায় আমরা আমাদের ঘর সংসার, অফিস আদালত সকল কিছুকে গুছগাছ করেই চলে আসি, তার মধ্যে আবার এখন রোজা। এই যে ক্লান্তি, এই ক্লান্তি নিয়ে মেলায় চলে আসবে এমন প্যাশন আমাদের মাঝে খুব কমে আছে। 549টি প্রকাশনীর 1018টি স্টল নিয়ে শুরু হওয়া অমর একুশে বইমেলার শতকরা 40% স্টলের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। শৈশবের এই কলকাকুলিয়ার বইপ্রেমীদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা। আয়োজকরা মনে করছেন, ছুটির দিনগুলোর এই ধারা বজায় থাকলে এবারের মেলা পাঠকদের প্রত্যাশা ছাপিয়ে যাবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আজ আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর 1:52 29 সেকেন্ডে অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.4। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলেছে, উৎপত্তিস্থলে কম্পনের মাত্রা ছিল 5.3। ভূমিকম্পের ফলে সাতক্ষীরার মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়ে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতেও ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, সেখানে রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.1। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে হত্যার অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন মহিষাসুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, মোহাম্মদ এবাদুল্লাহ, আয়ুব আলী ও মোহাম্মদ গাফফার। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও স্থানীয় এমপি
খায়রুল কবির খোকন। 15 দিন আগে নুরার নেতৃত্বে 6 জন ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্থানীয় সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বুধবার বখাটে চক্র কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। এরপর বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে নতুন সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপে ফিরিয়ে আনা হবে। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে। নির্বাচন যথাসময়ে হবে আমরা আগেও বলেছি, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপে কাজ করতে হবে। এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হয়েছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হবে। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দুপুরে রাজশাহীতে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। মন্ত্রী আরও বলেন, ভূমি মন্ত্রণালয় আধুনিকায়ন করা হবে যেন সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। এছাড়া আইন অনুযায়ী প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান ভূমিমন্ত্রী। চেষ্টা করছি একটা টিম ওয়ার্কের মধ্যে জনগণ যে ভোগান্তির শিকার হয় সারা বাংলাদেশে, তার থেকে কীভাবে মুক্ত করা যায়। আমরা চিন্তা করছি আধুনিক বিশ্বে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে এবং সেখান থেকে তাকে আর 5-6টা ধাপ আর যেতে হবে না, হয়রানি যেন না হয়, যেন কার্যকরী পদক্ষেপ না হয়, সেটার দিকে আমরা চেষ্টা করছি। আমি চেষ্টা করছি, শিখছি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বশীল ব্যক্তি ও মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে, বিঘ্নিত হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা। আজ সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অপরিপক্ক কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি প্রশ্ন করেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা চলতে থাকলে দেশ কিভাবে ভালোর দিকে যাবে? রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন জামায়াতে ইসলামীর আমির। আমরা এই ব্যাপারে এখনো দলীয় ফোরামে সেরকম কোনো বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্ত। সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ে থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ক্যালেন্ডারের পাতায় ঈদের বাকি এখনও বেশ কিছুদিন, কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোর চিত্র বলছে ভিন্ন কথা। এরই মধ্যে কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পোশাক খুঁজে নিতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ক্রেতারা। ঈদ মানে উৎসব, খুশি, যা বারবার ফিরে আসে মুসলিম উম্মার দুয়ারে। সেই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমতে শুরু করেছে কেনাকাটা। এবারও নগরবাসী ভিড় এড়িয়ে চলার জন্য একটু আগেভাগেই পছন্দের পোশাক ক্রয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন পছন্দসই কেনাকাটা। বিভিন্ন ধরনের দেশি বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও ভিড় চোখে পড়ার মতো। শিশু থেকে বড় সবার জন্য কেনা হচ্ছে জুতা। শিশুদের পোশাকের দোকানগুলোতেও ভিড় করছেন নগরবাসী। শিশু সন্তানদের জন্য নানা বাহারি পোশাক ক্রয়ে ব্যস্ত অভিভাবকেরা। তবে পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজকে প্রথম আসলাম,
কিন্তু বাচ্চাদের পছন্দের মতো ড্রেস পাচ্ছি না, আর ওভার প্রাইস লাগতেছে সবকিছু। বাচ্চারা মোটামুটি যতটুকু পছন্দ করছে এবং বেশ কিছু জামা নিয়েছি বাচ্চাদের জন্য। রোজার 15 পরে তো অনেক ভিড় হয়ে যায়, এই জন্য আগে আসছি বাচ্চাদের কেনাকাটাগুলো কমপ্লিট করব। এখানে কালেকশনগুলোও ভালো থাকে, কোয়ালিটি ভালো, যেহেতু বাইরের প্রোডাক্টগুলোই বেশি থাকে, সফট থাকে। কেনাকাটা করতে একটু আগে আসলাম, ভিড়টা যাতে একটু কম পাই, প্লাস হচ্ছে কালেকশন যাতে একটু ভালো দেখতে পাই। বিক্রেতারা জানান এবার ঈদ বাজারের প্রথম থেকেই ভালো সাড়া মিলছে, আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়তে পারে। ব্র্যান্ডেড শার্ট, গেঞ্জি, আর ওদের কিছু শেরওয়ানি আছে, কোটি পাঞ্জাবি, এগুলো এক্সক্লুসিভ সব কিছু আমাদের এই ব্র্যান্ডেড আইটেমগুলো আমরা কালেকশন করে থাকি। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার সারারা, গারারা, আর এখন এবার ঈদে নতুন একটা আইটেম চলে আসছে ফার্স্টে। বাচ্চাদের থেকে ঈদের সামগ্রী, মহিলাদের 3 পিস, অন্যান্য পুরুষদের অন্যান্য আউটলেট, সমস্ত বাইরের জিনিসগুলো পাওয়া যায়। সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। আলহামদুলিল্লাহ, আমি আমার দিক থেকে বলবো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। প্রথম দিক থেকে আমি সাড়া পাচ্ছি। দাম নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও নতুন পোশাকের আনন্দে সেই ক্লান্তি নেই ক্রেতাদের মনে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এই উৎসবের রং আরও ছড়িয়ে পড়বে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে পাকিস্তান। এরই মধ্যে কাবুল, কান্দাহার ও পাখতিয়ায় হামলা চালিয়ে 274 জন তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আফগান প্রেসিডেন্ট। আর দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। পাল্টাপাল্টি হামলায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। শুক্রবার আফগানিস্তানে চালানো পাকিস্তানের সবশেষ হামলা যেন সেই আগুনেই ঘি ঢেলে দিয়েছে। ঘটনার শুরু বৃহস্পতিবার। এদিন আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে বিমান হামলা চালায় পাকিস্তান, যার নাম দেওয়া হয় অপারেশন গজব লিল হক। হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, হামলায় তালেবানের কয়েকশো সদস্য হতাহত হয়েছে, ধ্বংস করা হয়েছে 27টি সামরিক ঘাঁটি ও 80টি ট্যাঙ্ক। এছাড়া দখল করা হয়েছে আরও 9টি সামরিক ঘাঁটি। এদিকে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে উভয় দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধ নয়, সংলাপের মাধ্যমে কাবুল ও ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে রাশিয়া ও ইরান। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এর আগে গত রবিবার আফগানিস্তানের 2টি প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে 13 বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানায় আফগানিস্তানের জাতিসংঘ মিশন। তবে পাকিস্তানের দাবি, হামলায় 80 জনের বেশি নিহত হয়েছে। অপরদিকে পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 3য় দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনায় আবারও বৈঠকে বসতে একমত হয়েছে দুই পক্ষ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দীর্ঘ সময় বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অগ্রসর হয়েছে। এটিকে এ যাবৎকালের সবচেয়ে নিবিড় দীর্ঘতম আলোচনা বলে আখ্যা দেন তিনি। খেলার খবর। টি-20 বিশ্বকাপে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এ পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়, পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। পরে কিউইরা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখে। আজ জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত ব্ল্যাক ক্যাপসদের। তবে ইংল্যান্ড জিতলে কপাল খুলতে পারে পাকিস্তানের। সেক্ষেত্রে শনিবার শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং নেট রান রেটে কিউইদের চেয়ে এগিয়ে থাকতে হবে মেন ইন গ্রিনদের। এই ম্যাচটি ইংলিশদের জন্য সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বইমেলার দ্বিতীয় দিনের প্রথম শিশু প্রহর, মেলা প্রাঙ্গণ রূপ নেয় শিশুদের আনন্দ উচ্ছ্বাসে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সরাসরি যুদ্ধ ঘোষণা, হামলায় নিহত 274 তালেবান।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।